নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরই পুলিশের অ্যাকশন। একাধিক অভিযোগে সাসপেন্ড করা হলো আসানসোলে বারাবণী থানার ইনচার্জ সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডলকে। পুলিশ সুপার এবং কমিশনারের সঙ্গে ভিডিও কনফারেন্সে দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি, যা ঘিরে তুঙ্গে উঠল রাজনৈতিক তরজা। আর এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব, সঙ্গে আজকের আপডেটও জানাবো। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে স্টুডিও অতিথিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা প্রীতম দত্ত, রয়েছেন সিপিআইএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়, রয়েছেন তৃণমূল সমর্থক ভাস্কর সিং মরা এবং রয়েছেন প্রাক্তন এডিজি নজরুল ইসলাম। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। এই আলোচনায় আসার আগেই প্রথমেই যেদিকে নজর রাখবো, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য এবং তারপর পর আপডেট। প্রথমেই সেদিকে নজর। চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে, আমি এটা টলারেট করব না। তুমি এসটিএফ কে স্ট্রং করো, অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো, আমি সিআইডি রিসাপেল করব, টোটালটাই। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পর অ্যাকশন পুলিশের। বৃহস্পতিবার নবান্নে পুলিশের একাংশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন অগ্নিশর্মা মমতা বন্দ্যোপাধ্যায়। তার 24 ঘন্টার মধ্যে শুক্রবার অপেশাদার সুলভ আচরণ সহ একাধিক অভিযোগে সাসপেন্ড করা হলো আসানসোলে বারাবণী থানার ইনচার্জ সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডলকে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হলো। এই যে সাসপেনশন হয়েছে, এটাকে প্রথমত সঠিক বলবো, দ্বিতীয়ত বলবো এই চুনোপুটি মেরে কিছু হবে না। কারণ বারাবণীতে যে কয়লা উঠে সেটা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অসিত সিংয়ের নেতৃত্বে হয়। বৃহস্পতিবার নিচুতলার পুলিশের একাংশের বিরুদ্ধেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণভাবে এরপরেই পুলিশ মহলে দুর্নীতি নিয়ে কড়া বার্তা দেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সূত্রের খবর, পুলিশ সুপার ও কমিশনারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তার বার্তা, দুর্নীতি কোনোভাবে বরদাস্ত করা হবে না। কয়লা বালি গরু পাচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে। পুলিশের কেউ জড়িত থাকলে কড়া ব্যবস্থা নিতে হবে। কোনো অপরাধ সিন্ডিকেটের সঙ্গে পুলিশ কর্মীদের যোগ মিললে বরদাস্ত করা হবে না। পুলিশের পাশাপাশি দলের একাংশের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই লোহা পাচারের অভিযোগে দুর্গাপুর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দী ও 3 নম্বর ব্লকের সহসভাপতি রিন্টু বাজাকে গ্রেফতার করল পুলিশ। পুলিশে ক্ষুব্ধ, কড়া বার্তা মুখ্যমন্ত্রী। অগ্নিশর্মা মুখ্যমন্ত্রীর ধমকে অ্যাকশনে পুলিশ। কড়া ধমকের পর দাগ মুক্তির চেষ্টা পুলিশের। কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলা এবং ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনের পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিনিয়র মন্ত্রী ফেরাদ হাকিম ও প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়। তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া ধমকে পুলিশের অন্দরে হঠাৎ ঝাঁকুনিতে পুলিশের দাগ মুক্তির প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে। যদিও পুলিশকে ধমক নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছে বিরোধীরা। তো সবটাই চলছে তো লুট তৃণমূলের নেতৃত্বে, কাউন্সিলরদের নেতৃত্বে, স্থানীয় নেতৃত্বের অনুপ্রেরণায়, অনুমোদনে। পুলিশ কি দোষ করলো? পুলিশকে কাঠগড়ায় তুলে তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে পাপ মোচন করে ফেলবে, ভুল করছে। মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি একই সঙ্গে পুলিশ মন্ত্রী এবং বাংলার অভিভাবক, তিনি তো ঠিক কাজ করেছেন। এখানে বিরোধীরা, কোনো বিরোধী দলের নেতা, কোনো বিরোধী নেত্রী, তারা বিকৃত প্রচার করছেন। দেখুন, পুলিশ অধিকাংশ ভালো কাজ করছে, মুখ্যমন্ত্রী তো প্রশংসা করেন, কিন্তু কোথাও যদি কোনো খারাপ কাজ কোনো অংশ করে থাকে, তাহলে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং অভিভাবক হিসেবে তিনি তো 100 বার বলবেন। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর ধমকের পর পুলিশে অ্যাকশন নিয়ে তুঙ্গে উঠেছে তরজা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর ঠিক এই প্রশ্নটা নিয়ে প্রত্যেকের কাছে যাব। ভাস্করদা, প্রথমে আপনার কাছে। মুখ্যমন্ত্রীকে বলতে হবে, কড়া বার্তা দিতে হবে, তারপরে এই অ্যাকশন বা ব্যবস্থা নেওয়া কেন? মুখ্যমন্ত্রী বলেছেন, অভিযোগ পেয়েছেন, মুখ্যমন্ত্রী বলেছেন, ব্যবস্থা নিয়েছেন ডিজি। এটা আপনি পুলিশ মন্ত্রী হিসাবে বলুন, মুখ্যমন্ত্রী হিসাবে বলুন, যদি কোনো গাফিলতি দেখেন বা যদি কোনো জায়গায় অভিযোগ থাকে, তাতে কড়া বার্তা বা বার্তা দেওয়াটার কাজ তিনি করেছেন যে এটা করা যাবে না। এবং অধিকাংশ পুলিশ সঠিকভাবে কাজ করেন। এখন পুরোপুরি পুলিশের সকলেই মানে সুষ্ঠুভাবে, ঠিকভাবে, সৎভাবে কাজ করেন, কার্য সম্পাদন করেন, এটা সত্যি কথা নয়। এবং সেখানে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সেগুলো পুলিশ তার বিভাগীয় তদন্ত নিশ্চয়ই করবে এবং তাদেরকে সাসপেন্ড করেছে, সরিয়ে দেওয়া হয়েছে। এটা ডিজি করেছে। দেখুন, বালি, কয়লা, এই যে চুরির যে বিষয়টা যেটা উঠে আসছে এবং গরু, এটা শুধু পুলিশের তো একটা নিশ্চয়ই নজরদারি থাকবেই,
এটা একটা অনেক বড় বিষয়, এর সঙ্গে সিআইএসএফ যুক্ত থাকে এবং মুখ্যমন্ত্রী সঠিকভাবে বলেছেন সিআইএসএফকেও কিন্তু গ্রেপ্তার করার ক্ষমতা কিন্তু পুলিশের আছে। আমি প্রশ্নটা করেছিলাম ভাস্কর দা, মুখ্যমন্ত্রীকে বলতে হবে তারপর ব্যবস্থা নেওয়া হবে, কেন কেন মুখ্যমন্ত্রীকে বলতে হবে? আজকে আপনাদের কাছে খবর এরকম ব্যবস্থা নেওয়া হয়, সেগুলো আপনাদের খবর হয়ে ওঠে না। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন বলেই ব্যবস্থা, তা নয়। বললো ভাস্কর দা খবর হয়ে ওঠে না? মুখ্যমন্ত্রী বলেছেন তাতেও খবর হয়েছে এবং এর আগেও বিভিন্ন ক্ষেত্রে করা হয়েছে। এর আগেও আপনি আপনার ব্যাখ্যায় বলতে পারেন না, এর আগেও কি পুলিশ তাদের অপসারণ হওয়া, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হওয়া, সেগুলো বলা হয়নি কি বলছেন ভাস্কর দা? এগুলো হয়েছে কি হয়? অবশ্যই হয়েছে। তাহলে সেগুলো হয়েছে, এই কড়া বার্তা, এই বিষয়গুলো সামনে আসা প্রশ্ন নয়, অস্ত্র উদ্ধারের ঘটনা। তারপরে আমরা দেখেছি ফিরহাদ হাকিমের বক্তব্য, সৌগত রায়ের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় কালকের বক্তব্য, পর পর তিনি বলেছেন এবং পুলিশের নিচুতলার একাংশ নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী বক্তব্য উঠে এসেছে। বলেছেন, এগুলো বলেছেন, এগুলো একটা নিরন্তর প্রক্রিয়া চলে, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন বলে সেটা আজকে আপনারা খবর দেখাচ্ছেন। দেখুন, কিছু তো অভিযোগ উঠেছেই এবং এই ঘটনাগুলো ঘটার পরে, ওই যে অভিযোগগুলো ওঠার পরে আরো কড়া বার্তা নেওয়ার কথা বলেছেন, সেরকম পুলিশ বার্তা নিয়েছে। আমি প্রশ্নটা 3 বার করলাম, করে আবার যাব, আমি কিন্তু উত্তর পাইনি। মুখ্যমন্ত্রী বলেছেন বলে দেখাচ্ছেন, আপনি যেটা বলছেন আমার প্রশ্ন ছিল মুখ্যমন্ত্রী বলবেন তারপর কেন ব্যবস্থা? নিরন্তর প্রক্রিয়া চলে, দেখুন খুব পরিষ্কার কথা হচ্ছে, পুলিশের কোলে তৃণমূল দোল খায়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। উঁচুতলার পুলিশ, নিচুতলার পুলিশ, মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর রাগের কথা আমরা বুঝতে পারি, কিন্তু ওনার রাগ অনুযায়ী এই পুলিশকে দুটো ভাগে ভাগ করা যায়, যে পুলিশ চটি চাটে, যে পুলিশ চটি চাটে না। আমি আপনাকে পুরো পরিষ্কারভাবে বলছি, 2011 থেকে আজকে 2024 সাল, 13 বছর হলো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে। আমি এক্ষুনি দেখছিলাম শেষ 13 বছরে 10 জন বড়, এই মুখ্যমন্ত্রী বলেছেন উঁচুতলার পুলিশ, অর্থাৎ শেষ 13 বছরে 10 জন ওরকম উঁচুতলার বড় কর্তার পুলিশ, আইপিএস অফিসার ডাইরেক্ট সোজা এসে তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়েছেন। আমি একের পর এক নাম আমি আপনাকে বলে যেতে পারি। শেষ লোকসভা নির্বাচনেও প্রসূন ব্যানার্জি, যিনি ছিলেন আইজি একটা রেঞ্জের, তিনি এসে সরাসরি তৃণমূল কংগ্রেসের ভোটে দাঁড়িয়ে গেলেন। ভারতী ঘোষের কথা আমরা ভুলে গেছি নাকি? এই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জঙ্গলমহলের মা বানিয়ে দিয়েছিল, সবুজ আবির মেখে তিনি বিশাল বড় পুলিশ কর্তা ছিলেন, এখন মাকে ছেড়ে বাবার কাছে গিয়ে ঠেলেছে, দিল্লিতে গিয়ে ঠেলে উঠেছে। SMH মির্জা কত বড় পুলিশ অফিসার ছিল তো আমরা দেখেছি, উঁচুতলার পুলিশ, তৃণমূলের হয়ে ঘুষ খেতে গিয়ে ধরা পড়েছিল। আসলে উঁচুতলার পুলিশ নিচুতলার পুলিশ বলে কিছু হয় না। দময়ন্তী সেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাপসন্দ, তার কারণ কি? পাকস্ট্রিট ধর্ষণ কাণ্ড খুঁজে বের করেছিলেন। উনি কিন্তু উঁচুতলার পুলিশ। নিচুতলার পুলিশ মানে উনি কি বোঝাতে চাইছেন? উনি যেভাবে গোটাটা বলছেন, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি রাজ্যের পুলিশ মন্ত্রী, উনি পুলিশের মধ্যে ডিভাইডেশন করে দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন কোন রকমের দুর্নীতিকে নো টলারেন্স, উনি দুর্নীতি বরদাস্ত করবেন না। একই কথা বললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এই কুণাল ঘোষও আজ থেকে কিছু বছর আগেও বলেছেন সারদায় সবচাইতে বড় বেনিফিশিয়ারি যে ব্যক্তি, তার নাম রাজীব কুমার। আপনি দেখুন কে এই রাজীব কুমার ছিল। এই রাজীব কুমার পুলিশের টপ মোস্ট লেভেলের অফিসার ছিল। কুণাল ঘোষের বক্তব্য, এই রাজীব কুমারকে তো এসআইটির মাথায় বসিয়েছিলেন। পরে আমরা কি দেখলাম, সারদার তদন্তে তৃণমূলের একের পর এক রাঘব বোয়ালকে বাঁচানোর জন্য এই রাজীব কুমার একের পর এক তথ্য প্রমাণ নষ্ট করেছে। বাংলার মানুষ কি আমরা ভুলে যাব নাকি? দেখুন, ওই একজন আইসিকে সাসপেন্ড করে এই গোটাটাকে কেউ নড়িয়ে দিতে পারে না। আমি খালি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আচ্ছা বলুন তো, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি কি বার্তা সেদিনকে দিয়েছিলেন, যেদিনকে ভবানীপুর থানা থেকে গিয়ে অভিযুক্ত ছাড়িয়ে এনেছিলেন, অথবা যেদিনকে তৃণমূলের দৌরাত্মে নিউ মার্কেট থানার পুলিশ টেবিলের তলায় গিয়ে লুকিয়েছিল? পুলিশ প্রশাসন উনি আজকে অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসেছেন। শেষ 2 মাস 3 মাস 4 মাস ধরে আরজি করের ঘটনায় বাংলার মানুষ রাস্তায় নেমে স্বতঃপ্রণোদিতভাবে যখন পুলিশ কমিশনারের অপসারণ চাইছিল, অপসারিত করেছে? অপসারণ করেনি, ওনাকে অন্য পদে বসানো হয়েছে। আজকে একজনকে অপসারণ করানো হয়েছে। এসব গল্পে আর কিছু হবে না। এ রাজ্যের সরকার স্পষ্টভাবে বলে দিয়েছে, বাংলার মানুষের কাছে আমরা বলছি। তার মানে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন, নিচুতলার পুলিশ আর মুখ্যমন্ত্রীর কথা শুনছে না, শুনবেনও না। আমরা আপনাদেরকে বলছি, শুনবেন না। কোন অনৈতিক কাজ ওই 4 আনা 5 আনা তৃণমূলের নেতারা তোলাবাজি করবে আর তাদেরকে প্রশ্রয় দিতে হবে, এ কাজ করবেন না। বাংলার মানুষ, সচেতন মানুষ, তারা চোখ খুলে দেখছেন। নিউ টাউন থানার আইসি আপনারা খবর দেখিয়েছিলেন, কলকাতা হাইকোর্ট, আমি নিজে সেই মামলা করেছিলাম। একটি মামলায় বিধাননগর কমিশনারকে বলেছিল আপনি ব্যবস্থা নিন, আদালতকে বলতে হয়েছে। কোথায় ছিল রাজ্যের সরকার? আজকে মুখ বাঁচানোর জন্য বলছে, তার কারণ
কারণ কি, কাউন্সিলর পথে নেমেছে, কাউন্সিলর নেমে বলছে ওদিকে ভেতর ভেতর ফাইট চলছে, তাহলে সবটা যদি মলম দিতে হয় এখন আমি গলাবাজি করব। ও গলাবাজি করে লাভ নেই, রাজ্যের সরকার কার্যত ভেঙে পড়ার মুখে দাঁড়িয়েছে। পুলিশ মন্ত্রীকে পুলিশ মানছে না, এর নিদর্শন কোশ্মিনকালে ছিল না, এখন আমরা দেখতে পাচ্ছি। শায়ন একটুখানি আটকাতেই হচ্ছে, প্রীতম আসবো, কিন্তু নজরুল বাবুর কাছে যাওয়ার আগে শায়ন বলি, কেউ মানছে না বা একেবারে ভেঙে পড়েছে এই ব্যাখ্যা তোমার, একেবারে এই ব্যাখ্যা এই ব্যাখ্যা তোমার, এই ব্যাখ্যা তোমার, এই ব্যাখ্যা তোমার, একেবারেই তোমার। নজরুল বাবুর কাছে আসবো, ভাস্করদা, আচ্ছা তোমার দলে তোমার কথা বলে ভাস্করদা প্লিজ। আপনি জানেন নজরুল বাবু অত্যন্ত সিনিয়র, একটু নজরুল বাবুর কাছে যাবো। নজরুল বাবু, আমার খুব সংক্ষিপ্ত প্রশ্ন, গতকালও আমরা এই অনুষ্ঠান এই বিষয় নিয়ে যখন আরো বিস্তারিত আঙ্গিকে করছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর আপনি ছিলেন, আজকে খুব স্পেসিফিক এবং সংক্ষিপ্ত প্রশ্ন আপনার কাছে আসবে। যে দাগের কথা বলা হচ্ছে, পুলিশের একাংশের গায়ে দাগ লেগেছে বলে বলা হচ্ছে, সেই দাগ অতি দ্রুত ঘোচানো সম্ভব? আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করছি। আপনি যদি সিগারেট খান আর আপনার ছেলে মেয়েকে বলেন যে সিগারেট খাওয়া খারাপ, তাহলে ছেলে মেয়েদের কাছে বার্তা কি যাবে যে সিগারেট খাওয়া খারাপ? যদি খারাপ হয় তাহলে আপনি সে কাজটা করছেন কেন? তো আপনি ডিজি পদে, সিপি পদে, এসপি পদে, ওসি পদে অসৎ লোকদের বসিয়ে রাখবেন, যেটা রাজ্যের লোক জানে, আর তারপর আপনি বলবেন যে পুলিশের লোকেরা অসৎ। এটা তো লোকে হাসবে। আমি বলছি, আমি 3 দশকের বেশি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশে কাজ করেছি। কলকাতা পুলিশেও 7 বছর একটানা ছিলাম। এখানকার নিচু তলার অফিসারদের মধ্যে কেউ যে অসৎ অফিসার নেই তা আমি বলছি না, কিন্তু অধিকাংশ লোকই সৎ এবং তারা কাজ করতে পারেন, তাদেরকে যদি ঠিকভাবে পরিচালনা করা যায়। এখন যে পুলিশের দুর্নাম হচ্ছে তার জন্য দায়ী পুলিশ মন্ত্রী নিজে এবং তার পছন্দ করা ডিজি, সিপি, এসপি, ওসি পদে অসৎ পুলিশ অফিসাররা। তো এদেরকে স্বপদে বহাল রেখে, মুখ্যমন্ত্রীকে পদে বহাল রেখে পুলিশের ভাবমূর্তি ভালো করা কোনোদিন সম্ভব নয়। এখানে ভাস্কর বাবুর একটা কথার সঙ্গে আমি সম্পূর্ণ একমত, যে মুখ্যমন্ত্রী বলেছেন বলে আপনারা এসব খবরটা দেখাচ্ছেন। তো মুখ্যমন্ত্রী বলার উদ্দেশ্য যাতে আপনারা দেখান যে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী পুলিশের অন্যায় সহ্য করবেন না, পুলিশের ভাবমন্ত্রী ভালো করতে চাইছেন। কিন্তু আমি বলবো, তিনি যদি সত্যিই সেটা চাইতেন তাহলে এই অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে প্রকাশ্য বলার দরকার ছিল না। তিনি ডিজিকে, সিপিকে ডেকে যদি বলে দিতেন যে কোনো অসৎ কাজ পুলিশ করবে না, যে পার্টিরই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাহলে ব্যবস্থা হতো। মুখ্যমন্ত্রী যেটা করেছেন, এখন দেখুন, এতদিন সাধারণ লোক যখন মরছিল তখন তাদের তো মাথা ব্যথা ছিল না। এখন কাউন্সিলের ওপর যখন গুলি চলতে যাচ্ছে এবং গুলিটা বেরোলে মারা যেতে পারত, তো এই যে ফিরহাদ হাকিম বলছে কেন, তো ফিরহাদ হাকিম তো একজন কাউন্সিলর, অন্য কাউন্সিলর মিলে তাকে মেয়র করেছে। বা সৌগত রায় বলছেন কেন, ভাবছেন যে আমাদেরও উপর তাহলে এবার গুলি চলবে। সেই জন্যে তাদেরকে একটু বুঝিয়ে রাখার জন্য মুখ্যমন্ত্রী এরকম উচ্চবাচ্য করছেন। এর দ্বারা পুলিশের ভাবমূর্তির কোনো পরিবর্তন হবে না। কিন্তু নজরুলবাবু, একটা প্রসঙ্গ তো থাকে, এর মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেওয়ার চেষ্টা করলেন প্রশাসনের শীর্ষ স্তর থেকে, সেই বার্তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা বিভিন্ন ক্ষেত্রে নিচুতলার একাংশের কথা বারবার করে চলে এসেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গ উল্লেখ করেছেন, এমনকি সিআইডি খোল নলচে বদলে দেওয়ার প্রসঙ্গও উঠেছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে বার্তা দেওয়া নয় কি? এই নিয়ে আমরা জনগণ মনতে আলোচনা করব একটা বিরতির পর অতিথিদের সঙ্গে থাকুন। আবার আপনাদের স্বাগত জনগণ মনতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা এবং তা নিয়ে আমরা আলোচনা করছি, এই বক্তব্য, তার পরিপ্রেক্ষিতে এই আলোচনা এবং নানান বিষয় তুলে ধরার চেষ্টা করছি। আর এই প্রসঙ্গ নিয়ে কুণাল ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। বিরোধীরা জানলে তারা জ্ঞানপাপীর মতো চেপে যাচ্ছে যে তাদের অন্য রাজ্য থেকে ক্রিমিনালরা এখানে ঢুকছে, তাদের অন্য রাজ্য থেকে অস্ত্র এখানে ঢোকানো হচ্ছে, ফলে অন্য রাজ্যের অস্ত্র, অন্য রাজ্যের ক্রিমিনাল
বা অনুপ্রবেশটা পাহারা দেওয়ার দায়িত্ব বিরোধীদের, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিজেপি বিএসএফ এর। কোনো দিক থেকেই তারা এদিকে বিএসএফ ফেল করছে, ওপাশে বিজেপি বা তাদের বন্ধু বান্ধব শাসিত রাজ্য থেকে ক্রিমিনাল আর অস্ত্র ঢোকাচ্ছে। এই গল্পগুলো, এই অঘটনগুলো ঘটানোর জন্যই তো এই চক্রান্তগুলো করছে। কিন্তু সবাই এখন দিনের আলোর মতো পরিষ্কার যে বিজেপি শাসিত রাজ্য থেকে ক্রিমিনাল ঢুকছে, অস্ত্র ঢুকছে। প্রীতম, বিজেপি শাসিত রাজ্য থেকে ক্রিমিনাল ঢুকছে, অস্ত্র ঢুকছে, বিএসএফ ব্যর্থ, পরপর তো অভিযোগ। না, প্রথম কথা হচ্ছে আমি জানতাম না যে কুণালদা এত শিক্ষিত লোক, যদিও আমার মনে হয় ওই 3-4 বছর জেলে থেকে মাথাটা খারাপ হয়ে গেছে। আর ইন্টারস্টেটে বিএসএফ পাহারা দেয় এটা আমি জানতাম না। আর কথাটা হচ্ছে দেখুন, আজকে এটা সত্যি কথা যে আজকে বিজেপি রুল স্টেটগুলোতে বা বিজেপি অ্যালাইড স্টেটগুলোতে আজকে এই ক্রিমিনালাইজেশনের পলিটিক্স বা ক্রিমিনালদের সংখ্যা কম, তার মধ্যে এনকাউন্টার ভয় আছে, সেই জন্য ক্রিমিনাল সব এখন বাংলামুখী হয়ে গেছে। তো এটাই, এবং এখানে এসে তারা কাজ খুঁজে পাচ্ছে এবং 2000 টাকা 1000 5000 টাকার বিনিময়ে তারা গুলি টুলি চালিয়েছে। নিরাপত্তা, অস্ত্র আসা, নিরাপত্তা, অস্ত্র আসা যেখান থেকে পুরো বিষয় সামনে এলো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানান বিষয় নিয়ে বললেন, কিন্তু সেখানে তো কুণাল ঘোষের এই বক্তব্য তো আজকের যে বক্তব্য আর কি, সেখানে তো সরাসরি বিজেপি শাসিত পার্শ্ববর্তী রাজ্যের কথা উঠে আসছে এবং তারই সঙ্গে মূলত বর্ডারের ভূমিকা। তো সেই বর্ডারটা পাহারা দেবে কে? এই বর্ডার আপনার ইন্টারস্টেট বর্ডার, তো সেখানকার পুলিশ দেখে। সেই পুলিশ কি করেছিল? সেই পুলিশ আসলে দেখুন, যেই পুলিশ আপনার কখনো কখনো মমতা ব্যানার্জির বাড়ির দিকে খিচুড়ি প্রদান করে, কখনো কখনো কারো জুতোর পরিষ্কার করে দেয়, সেই পুলিশের কি কাজ? সেই পুলিশ আজকে দেখুন পুলিশায়ন হয়ে গেছে এই তৃণমূল কংগ্রেস। এক একটা জেলায় তার জেলা সভাপতি হচ্ছে তার সে পুলিশের এসপি, ব্লক সভাপতি হচ্ছে সেখানকার ওসিআইসি, সেভাবে টাকা তুলে। এই আজকে ধরুন একটা নাটক করলেন উনি, বারোবনি থানার একটা ছোট অফিসারকে তাড়িয়ে দিলেন। উনি তাড়িয়ে দিলেন কখন? আমরা তো ছবি দিয়ে প্রকাশে এনেছিলাম, তোমাদের খবরও দেখিয়েছিলেন। কাঁকসা থানার ওসি পার্থ ঘোষকেও ইতিমধ্যে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছে। এবার ধরুন বারবনি থানার আমরা দেখিয়েছিলাম কি, যে ওখানকার যে এই অমিত সিংহ, যার মানে সব রকম বদান্যতা, ওখানকার কয়লার পাচারটা হয়, তিনি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান। আমি তোমার কথা বলিনি, সময়টা চুরি করো না দাদা, আরে কয়লা বালি সব চুরি করছে, সময়টা চুরি করো না প্লিজ। এবার সেখানটায় আজকে তার বদান্যতা, যখন তিনি গিয়ে ওই থানায় কেক কাটছিলেন, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে হঠাৎ ওনার মনে হয়েছে উনি ব্যবস্থা নিচ্ছেন। তাহলে কেন যে গিয়ে কেক কাটলো তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না? এবং কথাটা হচ্ছে আজকে মমতা ব্যানার্জি এটা কখন করেন? মমতা ব্যানার্জি যখনই দেখেন যে আজকে বন্দুকের নলটা ঘুরে গেছে ওনাদের কাউন্সিলরের বিরুদ্ধে, আজকে উনি সেটা ঘোরাতে গিয়ে উনি দেখাচ্ছেন যে আমি ভালো আর সব খারাপ। আসলে এই যে আমরা যে বিরোধীরা, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি বারবার বলছি দফা এক দাবি এক মমতা ব্যানার্জি পদত্যাগ, কিসের জন্য বলছি? তার কারণে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হিসাবে, মমতা ব্যানার্জি ল্যান্ড রিফর্মের মন্ত্রী হিসাবে সব জায়গায় ব্যবস্থা নেওয়ার কথা তো বলা হচ্ছে। ইতিমধ্যে আজকে দুর্গাপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দীকে এবং 3 নম্বর ব্লকের সহ সভাপতি তাদেরকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। দলের গতকাল কিন্তু বলেছিলেন, 2 সেকেন্ড নেব, গতকালও বলেছিলেন যে কোনো দলে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হোক। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠকে সৈকত মোল্লার সম্বন্ধে মমতা ব্যানার্জি ব্যবস্থা নিয়েছেন। কি বলেছিলেন? এই তুমি তো বোম মারো। তারপর দেখলাম সৈকত মোল্লার সিকিউরিটি বেড়ে গেল, আরো ওনার পদ বেড়ে গেল। এই হচ্ছে উনি ব্যবস্থা নেওয়া। উনি লোক দেখানো কাজ করছেন, লোক দেখানো কাজ করে কোনো লাভ নেই। উনি কাকে বলছেন? রাজীব কুমার যখন সিবিআই করতে যাচ্ছে, পুলিশ পাঠিয়ে সিবিআই কে গ্রেফতার করে নিয়েছেন। এই রাজীব কুমারের জন্য উনি আজকে অভূতপূর্ব ঘটনা, ভারতবর্ষের মুখ্যমন্ত্রী একটা সিবিআই তদন্ত আটকাতে গিয়ে আজকে ধর্নায় বসে সুতরাং আজকে যখন মমতা ব্যানার্জি বিপদে পড়ে তখনই নাটক করে আমি বলো আসলে মুশকিলটা হচ্ছে যে সারদা সবচেয়ে বড় বেনিফিশিয়ারিকে মমতা ব্যানার্জি, ওরা সামনে বসিয়ে জেরা করা হোক। আজ অব্দি কোনো জেরাটা হয়নি। আজকে কুণাল ঘোষ এখন অন্য কথা বলছে, সেই টাকাগুলো কোথায় গেছে কেউ জানে না। কিন্তু কথাটা হচ্ছে যে আজকে মমতা ব্যানার্জি এই কথাটা বলছে, পুরোটা স্ববিরোধিতা ভরা। এই কয়েকদিন আগে আপনার ডিয়ার লটারিতে রেড করা হয়েছে, আপনার ইডি নাকি 12 কোটি টাকা পেয়েছে তাদের প্রেসে আমরা পেয়েছি, নগদে পেয়েছে। প্রত্যেকবার একটা করে তৃণমূল নেতারা পেয়ে গেছে। সেটা নিয়ে মমতা ব্যানার্জি একটা কথা বলেছে, মমতা ব্যানার্জি আবগারি দপ্তরটা
দুর্নীতি কোনোভাবে টলারেট করা হবে না, একই সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, এবং সেই বার্তা এর আগেও আমরা যদি দেখি দলের ক্ষেত্রেও কিন্তু তিনি এই বার্তা দিয়েছিলেন, এবং পুলিশের নিচুতলার একাংশের পরিপ্রেক্ষিতেও কিন্তু অনেকগুলি প্রসঙ্গ উঠে এসেছে যার মধ্যে কিন্তু এই বক্তব্য স্পষ্ট হয়ে রয়েছে। সেই জায়গা দাঁড়িয়ে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় অবস্থানটি কি আমরা খোঁজার চেষ্টা করব জনগণমনত একটা বিরতির পর। সঙ্গে থাকুন। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া দাওয়াই এবং পুলিশের নিচুতলার একাংশ সম্পর্কে বক্তব্য, এবং তারপর ইতিমধ্যেই পরপর রাজনৈতিক বক্তব্য উঠে এসেছে। শুভেন্দু অধিকারী বলেছেন চুনোপুটি ধরে কিন্তু কিছু হবে না, আর অপরদিকে ফিরহাদ হাকিম তিনি বলছেন নিরাপত্তার নিরিখে রাজ্য এবং কলকাতা সঠিক জায়গায় রয়েছে। কি বলেছেন তিনি শোনাবো। প্রশাসনের মতন চলবে, কোনো ইনসিকিউরিটি নেই। একটা ঘটনা ঘটেছে, ক্রিমিনাল ঘটনা ঘটেছে, ক্রিমিনাল অ্যারেস্ট হয়েছে। ক্যালকাটা ইজ এ সেফেস্ট সিটি, এটাই থাকবে। তার অ্যারেস্ট হবে আর বিচারে তার যা বিচারে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। শান, কলকাতা সেফেস্ট সিটি, আইন অনুযায়ী যা হবার হবে এবং বিচার হবে। দেখুন, খুব স্পষ্টভাবে যদি আমরা একটা কথা বলতে চাই, মানুষ তো অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখছেন এবং অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝছেন। কাউন্সিলরের ওপর যদি আক্রমণ হয়, কাউন্সিলর মানে তিনি মানুষের কাউন্সিলর, তিনি শুধু তৃণমূলের কাউন্সিলর না, কাউন্সিলের ওপর যদি আক্রমণ হয় এবং তিনি যদি না পুলিশের ওপর আস্থা রাখতে পারেন, তাহলে এটা কিসের হিসেবে উনি সেফেস্ট সিটি বলছেন সেটা একমাত্র উত্তর আমাদের মেয়র সাহেবই দিতে পারবেন। আমি আপনাকে 2-3টে উদাহরণ দিচ্ছি। আমি একটু আগে দেখছিলাম যে আসলে তৃণমূল কংগ্রেসের 2টো পার্টি অফিস আছে, একটা হচ্ছে ওদের এমনি পার্টি অফিস, আর আরেকটা হচ্ছে যেগুলো থানা। এই যে পাটুলি থানার আইসি তীর্থঙ্কর দে কিছুদিন আগে ফেসবুক পোস্ট করে দিল, একটা কথা ছিল কমরেড, তোরা দিনরাত যাই জাগিস না কেন শূন্য ছিলি আর শূন্য থাকবি। এটা একটা আইসির কথা, এটা কোনো তৃণমূলের জেলা সভাপতি বা লোকাল সভাপতির কথা না। অর্থাৎ একটা গোটা পুলিশ ফোর্সের একটা বড় অংশকে উনি তৃণমূলীকরণ করবার চেষ্টা করেছেন। এটা এলো 1 নাম্বার। 2 নাম্বার, এই যে আপনি বলছিলেন কড়া ধমক শওকত মোল্লাও খেয়েছিলেন। আজ থেকে কিছুদিন আগে শওকত মোল্লা কি বললেন, এই যে মা বোনেরা আপনারা দেখলেন আমাদের বাড়ির ছেলে মেয়েরা সিভিক পুলিশ হয়ে গেছে কিন্তু তাদেরকে পরীক্ষা দিতে হয়নি। অর্থাৎ পুলিশ ফোর্সটা একটা ছেলে খেলার বিষয়তে পরিণত হয়েছে। আপনি সিভিক ভলেন্টিয়ারকে সিভিক পুলিশ বলে দিচ্ছেন আর গোটা রাজ্যের মুখ পুড়ছে গিয়ে সুপ্রিম কোর্টে। আমি 3 নাম্বার কথা আমি আপনাকে বলছি, এই যে কুণাল বাবু এক্ষুনি বলছিলেন যে বিরোধীরা জ্ঞান পাপী, আসলে সবচাইতে বড় জ্ঞান পাপী কুণাল ঘোষ নিজে। আমি রাজীব কুমারের উদাহরণ আমি আপনাকে দিচ্ছিলাম, এবং যেহেতু কেন এই কনটেক্সটে বলছি তার কারণ আজকে যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন যে দুর্নীতি পুলিশ যেখানেই কোনো নেক্সাস থাকবে আমরা কড়া ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা, গতকাল উনি বলেছেন। আচ্ছা, আপনি বলুন তো, রাজীব কুমারের বিরুদ্ধে যখন কুণাল ঘোষ একের পর এক অভিযোগ করছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি ব্যবস্থা গ্রহণ করেছেন? রাজীব কুমারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা গ্রহণ করেননি, উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিয়ে সেই সময়তে কুণাল ঘোষকে গ্রেপ্তার করিয়েছিলেন। একের পর এক উদাহরণ আমরা আপনাদেরকে বলে যেতে পারি রাজ্যের মানুষকে। দেখুন, কথা খুব পরিষ্কার, শুধু একটা লাইনে একটা কথা বলছি, তৃণমূলের আভ্যন্তরীণ সমীকরণে কে রাজ্যের পুলিশ মন্ত্রী হবে আর কে পুলিশ মন্ত্রী হবে না সেটা বিষয় নয়, কিন্তু বিষয় হচ্ছে এটাই, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আজকে মুখ ফসকে বলে ফেলেছেন নিচু তলার পুলিশ কর্মীদের ওপরে যিনি গ্রাজ দেখিয়েছেন। একটা বিষয় পরিষ্কার, পুলিশ রাজ্য প্রশাসনের কথা হয়তো কোথাও গিয়ে শুনছে না, মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পারছেন দিস ইজ নট এ গুড সাইন ফর হার, যাওয়ার সময় হয়তো এলো বলে। তোমার বক্তব্য একাংশ শব্দটাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ছিল। সেই জায়গা দাঁড়িয়ে আমি প্রত্যেকের কাছে আসার চেষ্টা করব যে প্রশ্নটা নিয়ে, অর্থাৎ প্রশাসনের শীর্ষ স্তর থেকে এই বার্তা দেওয়া সাধারণ মানুষের নিরিখে কতটা তাৎপর্য। কিন্তু তার আগে নজরুল বাবুর কাছে আসবো। নজরুল বাবু, আজকে ইতিমধ্যেই সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, ডিজি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করেছে এবং সেই বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে সূত্র মারফত, যা আমরা জানতে পারছি, যার মধ্যে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই যে কথাগুলো হয়েছে, দুর্নীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না, কয়লা বালি গরু পাচারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করতেই হবে, সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হওয়া যাবে না। সূত্র মারফত জানা যাচ্ছে তার বক্তব্য এখনো পর্যন্ত সামনে এসেছে, আদৌ এমনটা নয়। কিন্তু এই বার্তা দিতে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কড়া ধমক এবং তারপর এই পরিস্থিতি কেন? এটা তো নতুন কিছু নয়।
পার্ক স্ট্রিটের যখন ধর্ষণ কাণ্ড হয়, পুলিশ মন্ত্রী প্রথমে বলে দেন যে এটা সাজানো ঘটনা, তারপর পুলিশ কমিশনার প্রেস কনফারেন্স করে বলে দেন এটা সাজানো ঘটনা। পরবর্তীকালে অবশ্য একজন আমাদের মহিলা আইপিএস অফিসার সেটাকে প্রমাণ করেছিলেন যে সাজানো ঘটনা নয়, তার জন্য তিনি পুরস্কার পাননি, তাকে তিরস্কৃত হতে হয়েছে। আপনি বলছেন যে রাজীব কুমার মিটিং করেছে। আপনার বোধহয় মনে আছে যে কেন্দ্রীয় এজেন্সি যখন রাজীব কুমারকে অ্যারেস্ট করার জন্যে তার বাড়িতে বা তার অফিসে যাচ্ছিলেন, আমি মমতা ব্যানার্জির ধর্নার কথা বাদ দিলেও একজন সার্ভিং আইপিএস অফিসার নিখোঁজ হয়ে গিয়েছিলেন, তিনি কোথায় আছেন কেউ বলতে পারছিলেন তা, এবং সেটা সুপ্রিম কোর্টে মামলা গড়িয়েছিল। কিন্তু আপনি কি জানেন যে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ না ছিল তাহলে কেন্দ্রীয় এজেন্সি কেন তার বাড়িতে এবং অফিসে হানা দিচ্ছিলেন তাকে ধরার জন্যে? আর তারপরে কি এমন হলো যে আমরা জানি না যে কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কেসটা তদন্ত করে তার বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি, সেটাও তো বলুন। অর্থাৎ যিনি মিটিং করছেন তার জামা তো পুরোপুরি কালো, তো তার মিটিং শুনে তো জুনিয়র অফিসাররা হাসাহাসি করবেন। আমি যেটা বলতে চাইছি যে আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী দুর্নীতিপরায়ণ লোকদের উচ্চ পদে রাখছেন, তাদের দিয়ে কখনো পুলিশকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। আমি একটা উদাহরণ দিচ্ছি, পৌরসভার ভোটে ঝালদা পৌরসভার ফল আপনারা জানেন। তারপরে তপন কান্দু নিহত হয়েছিলেন, তার স্ত্রীও কিছুদিন আগে নিহত হয়েছেন। তার আগে ঝালদা থানার ভারপ্রাপ্ত অফিসার তপন কান্দুকে কি একথা বলছিলেন না যে আপনি যদি শাসক দলে আসেন তাহলে আপনাকে চেয়ারম্যান করা যাবে না, কিন্তু ভাইস চেয়ারম্যান করা যাবে? এই কথা কি কোনো পুলিশ অফিসারের পক্ষে বলা সম্ভব? তো তিনি পার্টির লিডারের মতো কথা বলছিলেন, এটা তো মুখ্যমন্ত্রীও জানেন, সেখানকার এসপিও জানেন, ডিজি জানেন, রেঞ্জ ডিআইজি জানেন, জোনাল আইজি জানেন। তাহলে তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? নজরুলবাবু প্লিজ সঙ্গে থাকুন। ভাস্করবাবু, দেখুন, উনি বললেন, নজরুলবাবু একজন অফিসার ছিলেন, দক্ষ অফিসার ছিলেন, তিনি হঠাৎ করে বললেন যে অভিযুক্ত অনেক পুলিশদের যাদের উঁচু তলায় উনি বসিয়েছেন। আমি এই লিস্টটা জানতে চাই, কোন কোন পুলিশ অফিসার যাদের ক্যাপাসিটি নেই, যাদের যোগ্যতা নেই, তারা উঁচু পদে বসেছেন, এটা এই লিস্টটা আমি পেতে চাইব ওনার কাছে। এক, দুই হচ্ছে এই বিরোধী রাজনীতির সুবিধা হচ্ছে পুলিশ সম্পর্কে, প্রশাসন সম্পর্কে সমালোচনা করা। রাজীব কুমার যদি দোষী হন তাহলে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সিবিআই বা অন্য কোনো সংস্থার ব্যবস্থা নেওয়াতে তারা কেন করলো না? তার জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী? আমি বলতে চাইছি যে প্রশাসন চলার ক্ষেত্রে পুলিশের একটা, আপনি বলছেন হাসবে, ডিজির বক্তব্যের জন্য নিচুতলার পুলিশ হাসবে, এই ধরনের মন্তব্য আমি আপনার কাছে কোনোদিনও আশা করিনি। যিনি আপনি যখন পুলিশ দপ্তরে ছিলেন, রাজীব কুমার একজন দক্ষ অফিসার, নিজেকে প্রমাণ করেছেন, প্রমাণিত। আপনি বলছেন তার বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণ হয়নি, তার কথা শুনে নিচুতলার পুলিশ কর্মীরা হাসবেন, এই ধরনের কথা না বললেই ভালো। দুই, সবসময় আপনি যে সময় কাজ করেছেন আপনার অধীনস্থ হয়তো অনেক পুলিশ কর্মচারী অসৎ ছিলেন, ঠিকভাবে কাজ করতেন না, আপনারাও তারা ডিপার্টমেন্টাল থেকে আপনারা ব্যবস্থা নেন। সেই ব্যবস্থা, যেটাকে আমি নিরন্তর প্রক্রিয়া বলছি, এটা তো এখনো চলছে। বরং মুখ্যমন্ত্রী আরো সচেতন করছে যে কোন রকম ভাবে জিরো টলারেন্স দেখাচ্ছে, সেখানে জিরো টলারেন্স দেখাচ্ছেন, সেটা তো প্রশংসনীয়। তাহলে এই প্রশংসার বিষয়টাকে আপনি সমালোচনার জায়গায় নিয়ে যাচ্ছেন নজরুলবাবু। একটুখানি একটা উত্তর নিয়ে অনেকগুলো বক্তব্য ইতিমধ্যে ভাস্করদা বলেছেন নজরুলবাবুকে। প্রশংসনীয় বিষয় কেন প্রশংসা করছেন না, কেন সমালোচনা করছেন নজরুলবাবু? খুব সংক্ষেপে, কার্যত এক লাইনে শুনবো উত্তর। আমি বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন প্লিজ। আচ্ছা দেখুন, রাজীব কুমারের বিরুদ্ধে যে অভিযোগ সেটা আপনারা সকলে জানেন না। ভাস্করবাবুর বক্তব্য, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রশংসা কেন করছেন না? মুখ্যমন্ত্রী যা করছেন সেটা প্রশংসার যোগ্য নয়। যা করছেন তো অনেক বড় কথা বলছেন। পুলিশকে যদি নির্দেশ দিয়ে থাকে, জিরো টলারেন্স দেখিয়ে থাকে, সেটা প্রশংসনীয়। আমার কথাটা শুনুন,
হ্যাঁ বলুন। যে পুলিশ একটা খুব রেজিমেন্টেড ফোর্স, অবশ্যই আপনাকে যদি বলতে হয় পুলিশের একাংশ, তাহলে আপনাকে বলতে হবে কোন থানার কোন ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর বা কনস্টেবল, অথবা কোন ব্যাটালিয়নের কোন কোম্পানির কোন প্ল্যাটুনের কোন সেকশনের কোন অফিসার, এবং সেটা তৎক্ষণাৎ বের করা যায়। তাহলে আপনাকে একাংশ বলতে হচ্ছে কেন? আর যদি আপনি জানেন এরা খারাপ কাজ করছে, তাহলে আপনি ব্যবস্থা নিচ্ছেন না কেন? আপনি যে একটা কথা বললেন যে তিনি বলেছেন বলে আপনারা দেখাচ্ছেন, হ্যাঁ টিভিতে যাতে আলোচনা হয়, খবরের কাগজে লেখা হয়, তার জন্য যিনি বলেছেন। আরজি কর কাণ্ডে আপনারা বিনীত গোয়েলের সম্পর্কে বিস্তারিত পড়েছেন। কামদুনি কেসে উনি কি করেছিলেন আপনারা জানেন। তারপরে উনি তো গিয়ে আরজি করে নিজে বলেছিলেন যে যা হয়েছে তা আমার কমান্ডে হয়েছে। তাহলে তার কমান্ডে থাকা টালা থানার ওসি যখন অ্যারেস্ট হলেন, তখন তিনি এটা বলছেন না কেন উনি আমার কমান্ডে কাজ করেছেন, তবে আমাকে অ্যারেস্ট করো। নজরুলবাবু, আমরা বিস্তারিত ব্যাখ্যা যাবে, একটু প্রত্যেকের প্রতিক্রিয়া নিয়ে নিই। প্রীতম। না, আজকে দেখুন এই আরজিকর কাণ্ডে যেটা নজরুলবাবু মেনশন করছিলেন, আরজিকর কাণ্ডে পুলিশের নগ্ন রূপটা একদম সামনে চলে এসছে। আজকে আমরা দেখেছি খালি একটু যোগ করবো ভাস্করদার কথা, কেন প্রশংসাই বা করা হচ্ছে না ভাস্করদার কথার প্রসঙ্গে। প্রীতম। না, তুমি দেখো আজকে আমরা দেখেছি ইন্দিরা মুখার্জি যখন দাগিয়ে দিচ্ছিলেন একটার পর একটা, এবং একটার পর একটা মিথ্যে সামনে চলে এসেছিল, অভয়ের মা বাবা সেটা স্বীকার করেছে এবং বলেছে পুলিশের টাকা দেওয়ার থেকে শুরু করে পুলিশকে, মানে পুলিশ ঘুষ দিতে গেছিল ওনার অভয়ের মা বাবাকে, প্লাস ওই মিথ্যে বলেছিল একজনকে ওই আপনার ডেটা এন্ট্রি অপারেটর একজনকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বানিয়ে দিয়েছিল, সেটা পুলিশের ওনাকে মিডিয়ার সামনে লাইভে নিতে হবে, তার কারণে নাটক করতে হবে, মুখ্যমন্ত্রীকে বলতে হবে যে আমি ঠিক আর সবাই ভুল। আসলে এবং তার উত্তর খোঁজার আমরা চেষ্টা করছি। তার পাশাপাশি সিআইডির খোলনলচে বদলে দেয়া থেকে সিআইএসএফ প্রসঙ্গ নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সামনে এসেছে, তা নিয়েও আমরা আলোচনা করব জনগণমনতে। একটা বিরতির পর সঙ্গে থাকুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরই পুলিশের অ্যাকশন, এই নিয়ে আমরা আলোচনা করছি। আর তার পাশাপাশি গতকাল সিআইডির খোলনলচে বদলে দেওয়া নিয়ে কি বলেন, আর অপরদিকে সিআইএসএফ প্রসঙ্গে ঠিক কি বলেন মুখ্যমন্ত্রী, শোনাবো। আর কিছু লোক বিজনেস করতে গিয়ে কমার্শিয়ালি স্টেটকে এক্সপ্লয়েট করবে, এটা যারা চাষি তারা করে না, এটা কিছু মিডল ম্যান আছে তারা করে। তুমি এসটিএফকে স্ট্রং করো, অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো। আমি সিআইডি রিসাপেল করব টোটালটাই। কারণ চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে, আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক হয় তার কলার চেপে ধরো, তাকে আইনের পেছে ধরো, আইনত জেলে পাঠাও, এখানে কোনো এক্সকিউজ আমি চাই না। আসবো এই নিয়ে আলোচনায়, প্রথমে নজরুল বাবুর কাছে আসবো। নজরুল বাবু, মুখ্যমন্ত্রী বলছেন যে সিআইডি টোটাল রিশাফল করবেন, বড় বিষয়, বড় সিদ্ধান্তের কথা গতকালই মুখ্যমন্ত্রী বললেন। দেখুন, আপনারা কলকাতা পুলিশে, আমি যখন ছিলাম এটাকে ডিটেকটিভ ডিপার্টমেন্ট বলতো একদম প্রথম দিক থেকেই, এবং এখন সেটা ক্রাইম ব্রাঞ্চ নাম হয়েছে, মানে সেন্ট্রাল ডিটেকটিভ এজেন্সি। তেমনি সিআইডি হচ্ছে যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। তার মানে ছোট ছোট কেস তো থানায় করে, কোনো এমন যদি কেস হয় যেটা একটা থানার পক্ষে করা অসুবিধা, একাধিক থানা এলাকায় অথবা রাজ্যের বাইরে সে কেসের পরিধি আছে, সেই কেসগুলো সিআইডি তদন্ত। স্বাভাবিকভাবে সিআইডিতে গুরুত্বপূর্ণ কেস তদন্ত করে বলে সেখানে শাসক দলের বিশ্বস্ত লোকদের রাখা হয়। তো আমি জানি না সিআইডিতে এমন কি হয়েছে যার ফলে পুরোটা পাল্টাতে হচ্ছে। তো যদি পাল্টাতে হয় তো সেটা প্রকাশ্য মিটিংয়ে বলার কি আছে?
তো হোম সেক্রেটারিকে ডেকে বলবেন যে সিআইডি থেকে এই অফিসারকে সরিয়ে দিতে হবে আর বাইরের এই অফিসারকে সিআইডিতে আনতে হবে। এটা মিটিংয়ে বলা মানে আপনারা এই নিয়ে আলোচনা করবেন, খবরের কাগজে লেখা হবে, দেখানো হবে যে পুলিশ মন্ত্রী চেষ্টা করছেন, পুলিশের লোকরা আসলে খারাপ। আমার মনে হয় পুলিশের নিচুতলার অফিসারদের, তারা ইউনিফর্ম সার্ভিসের লোক, তাদের মধ্যে প্রকাশ্যে কিছু বলা সম্ভব নয়, ডেমনস্ট্রেশন করা সম্ভব নয়, কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে এটা জানানো যে এটা মুখ্যমন্ত্রী তাদের দুর্নাম করছেন, তাদেরকে ঠিক করতে পারেন নাকি? আপনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার হিসেবে আপনি বলছেন যে পুলিশের জনগণকে জানানো উচিত, এটা কি তারা করতে পারে? সার্ভিস রুল এরকম কোনো প্রভিশন আছে? আমার কথাটা আপনারা বুঝতে একটু ভুল করেছেন। আমি বলেছি মুখ্যমন্ত্রীকে জানানো উচিত, মুখ্যমন্ত্রীর কাছে এটা তাদের জানানো উচিত যে মুখ্যমন্ত্রী যেটা জনমানসে পুলিশের একাংশের যে দুর্নাম করছেন, এটাতে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, পুলিশ মন্ত্রীরও ক্ষুণ্ণ হচ্ছে। কিন্তু নজরুল সাহেব, এটা তো ঘটনা যে কিছু পুলিশের জন্য দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে, যেটা মুখ্যমন্ত্রী বলছেন, এটাকে আপনি অস্বীকার করতে পারেন? হ্যাঁ, আমি একদম অস্বীকার। তাহলে এখন যাকে দলের মাধ্যমে ভোটে জিতে আসতে হয়, এটা তো পুলিশের চাকরি নয়। বলতে দাঁড়ান, এটা তো পুলিশের চাকরি নয়, উনাকে প্রতি 5 বছর অন্তর মানুষের কাছে পরীক্ষা দিতে হয়। তাহলে পুলিশের জন্য যদি তার দলের ভাবমূর্তি খারাপ হয়, তার জন্য কি উনি এটা বলতে পারেন না? আমাকে উত্তরটা দিতে বলুন নজরুলবাবু, খুব সংক্ষেপে প্লিজ। দেখুন, আমি তো আবারও বলছি যে পুলিশ একটা রেজিমেন্টেড ফোর্স। কোনো পুলিশ অফিসার যদি শাসক দলের নির্দেশের বিরুদ্ধে বা আইনের বিরুদ্ধে কাজ করে, তাকে তৎক্ষণাৎ শনাক্ত করা যায়। তাহলে আপনি বলুন যে এই লোকটা অপরাধ করেছে এবং বলার দরকার নেই, আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিন, আপনি তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস করুন, আপনি তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং করুন, ডিপার্টমেন্টাল প্রসিডিং করেই তাকে চাকরি থেকে বাদ দিয়ে যায়। তাদেরকে চাকরিতে রেখে আপনি এরকম হাওয়া গরম করছেন কেন? এটা করার তো দরকার নাই। নজরুলবাবু প্লিজ সঙ্গে থাকুন, আমি একটু প্রত্যেকের প্রতিক্রিয়া নিয়ে, আমার সময় সংক্ষিপ্ত হয়ে আসছে। প্রীতম, না দেখুন, এই যে কথাটা আমি বলছিলাম বারবার, যে মমতা ব্যানার্জি যদি সত্যি কিছু করতে হয়, তাহলে এই নাটক করে লাইভ টিভিতে ক্যামেরার সামনে বসার কি মতলব? উনি যখন তখন যাকে তাকে কিছু করতে পারেন। আসলে উনি কেন করেন? অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং থেকে শুরু সব জায়গায়, যেগুলো আপনার সবার ট্যাক্সের টাকা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়, সেখানে বিরোধীদের ডাকা হয় না, সেখানে দাবি কিন্তু বিভিন্ন সময় করা হয়েছে, তারপরে করেননি, তারপর যখন করেছেন তখন পুরো ব্যাপারটা বেরিয়ে গেছে, উনি কি করতে চেয়েছেন, তারপর আবার একটা সংগঠন ঘটেছে, সেই প্রসঙ্গে আমি গেলাম না। ওই রাজ্যকর আজকে যেই পুলিশ গ্রেপ্তার হয়েছে, এই পুলিশ গ্রেপ্তার হয়ে কিন্তু আজকে প্রত্যেকটা নিচুতলার পুলিশকে একদম সচেতন হয়ে গেছে। সেই জন্য হয়তো মমতা ব্যানার্জি বলছেন যে ওনাদের যে দুর্নীতির, সেটার কথা ওনারা শুনছেন না, দুর্নীতির বিরুদ্ধে বলেছেন, দুর্নীতি যাতে না হয় সেই জন্য ওই টাকা তোলার ব্যাপারটা, প্রমাণ লোপাটের ব্যাপারটা নিচুতলা শুনছে না। যেটা কনস্টিটিউশন মেনে যে কাজটা পুলিশ করবেন, সেটাই যেন ওরা করেন, সেটা আমরা নাগরিক থেকে শুরু করে বিরোধীরা শুরু করে এটাই আশা করি। নাহলে কিন্তু ওই টালা থানার ওসির পরিণতি সবার ভুগতে হবে। সেই জন্য আজকে মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছেন, এই জন্য উল্টো পাল্টা কথা মিডিয়ার সামনে ওনাকে বলতে হচ্ছে, এটা সবাইকে বার্তা দিচ্ছেন। কিন্তু কেন মুখ্যমন্ত্রী যদি বলে থাকেন, বার্তা যদি দিয়ে থাকেন, তার কড়া অনুশাসনের জায়গা যদি স্পষ্ট করে থাকেন, তাতে অসুবিধা তার অনুশাসনটা নিজের বাড়ি থেকে শুরু করুন না। আমি তো অনন্তর বলছি, ওনার বাড়ির যে পুত্রবধূ, ভাইয়ের বিষয়গুলো কাউন্সিলর করেছেন, তিনি সোশ্যাল অ্যাক্টিভিস্ট হয়ে কয়েক কোটি টাকার মালিক, বিশেষ করুন না 35টা বলি, 35টা অন্য প্রসঙ্গে সেই সিআইডি নিয়ে বক্তব্য এসেছে, কিন্তু একেবারে টোটাল রিশাফলিং এর প্রসঙ্গ এসেছে। দেখুন, প্রথম কথা হচ্ছে, আপনি মুখ্যমন্ত্রীর যে বার্তা দেখাচ্ছিলেন, ছোটবেলায় ঠিক এই বার্তা দেখানোর আগে যদি আপনি না বলে বা আপনার জি24 ঘন্টার ওই স্লোগানটা না দিয়ে যদি এরকম বলতো, ঠাকুমার ঝুলি খুলবে, মজার গল্প বলবে, বিষয়টা পুরো ম্যাচ খেয়ে যেত। এখন পরিষ্কার কথা, কিছু পুলিশের জন্য নাকি তৃণমূলের বদনাম হচ্ছে। যদি আমরা পাল্টা বলি, গোটা তৃণমূলের, শুধু তৃণমূলের জন্য গোটা পশ্চিমবাংলাটা ভারতবর্ষের কাছে অপমানিত হচ্ছে। অ্যান্টি করাপশন ব্যুরোর কথা আপনি বলছিলেন,
পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর যে ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার হয়েছে না, সেই ফ্ল্যাটের তলায় পুলিশি নিরাপত্তা থাকতো। এ সমস্ত ফাঁকা ঠাকুরমার ঝুলি আওড়ানো বন্ধ করুন। এ পুলিশ প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়কে আর মানছেন না, পুলিশকে মানছে না, মুখ্যমন্ত্রীকে মানছে না। একাধিকবার এই কথা বলছে এই সিস্টেমের বিরুদ্ধে আমরা কেউ যেতে পারি না। পেশাগতভাবে তুমি আইনজীবী, তুমিও জানো যে কোনো বিষয় অবশ্যই, কিন্তু অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আমরাও যে কোনো বিষয়ের সমস্যা সমাধান বা যে কোনো বিষয়ে পুলিশের কাছে যেতেই হবে। প্লিজ যে বার্তাটা দিতে চেয়েছে, দেখুন দলের ব্যক্তিদেরকেও তিনি গ্রেপ্তার করেছেন, মানে অসৎ পুলিশ অফিসার এবং দলের কোনো লোক যদি অসৎ থাকে তার জন্য দলের ভাবমূর্তি খারাপ হবে, সেটা উনি চাইছেন। এবং আজকে বারবার ধরে 2011 পর যতবার মানুষের কাছে গেছেন, মানুষ তাকে আশীর্বাদ করেছে। এই যে ব্যাপারটা, এই যে আস্থা রাখা, ভরসা রাখার বিষয়টাকে, এর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় দলের কোনো ভাবমূর্তি খারাপ হোক সেটা চান না, সেই জন্যই আজকে আপনি ভাবুন, আরজিকর থেকে শুরু করে রাশেন প্রত্যেক জায়গায় কিন্তু আগে পুলিশের কাছে এফআইআর হয়েছে, পুলিশের কাছে কমপ্লেন হয়েছে, কোনো ব্যবস্থা হয়নি, সেই জন্য আজকে সিআইডি তদন্ত হচ্ছে। সুতরাং যদি পুলিশ ব্যবস্থা হতো তাহলে আমার বোনটা আজকে মারা যেত না, তাহলে আরজিকর বন্ধ হতো না। আসলে মুশকিলটা হচ্ছে বলে করে দ্বিচারিতা ভরতপুর, পুরো দ্বিচারিতা ভর্তি মমতা ব্যানার্জি দ্বিচারিতা করেন। উনি আজকে পুলিশের সামনে আজকে মিডিয়ার সামনে বলে লাড়ু হচ্ছে আর কিচ্ছু না। যদি করতে হতো তাহলে রিসিভ একবার ভাস্করদা, কোথাও কি অস্বস্তির জায়গা তৈরি হয়েছে যে কারণে প্রকাশ্যে এই বার্তার জায়গা? দেখুন, অস্বস্তির জায়গা কখনোই তৈরি হয়নি, অভিযোগগুলোকে অ্যাড্রেস করছেন সেই জন্যই অভিযোগ অ্যাড্রেস করছেন, সেই জন্যই এই বার্তা। দূর যে পুলিশ তোলা পাঠাতে পারেনি কালীঘাটে, তাদেরকে কলার ধরে লিস্ট ধরে বলছে তোদের গুলো পাঠা, ওই জন্য চাপ দিয়ে। আরজিকর রেশন কাণ্ডে যে এফআইআর গুলো হয়েছিল তার বিরুদ্ধে যদি আজকে কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ একটা তদন্ত করতো, তাহলে আমার ওই ছোট বোনটা হয়ে মৃত্যু হতো না, আর অনেকদিন আগেই এই রেশন কাণ্ডে বেরিয়ে আসতো। কিন্তু এই বক্তব্যের পর মূলত বার্তা এবং তারই সঙ্গে পদক্ষেপ বিভিন্ন ক্ষেত্রে ঠিক কি গ্রহণ করা হয় সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। জনগণমন আজকের মতো এই পর্যন্তই, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, এরপর 1 ঘন্টায় সারাদিন দেখুন সব্যসাচী এবং শুক্লার সঙ্গে।